আসসালামু আলাইকুম গায়েস, আমি মোহাম্মদ শাহিন আলম, একজন সাধারণ দর্শক। আজ অনেক একটা মানে একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে যে আমি আছি বা আমরা আছি, বাংলাদেশের মানুষ আছে, এই বিষয়ে কিছু কথা না বললেই নয়। বিধায় আজকে লাইভে আসতে বাধ্য হয়েছে আমি। তো বিষয়টা হলো যে আমরা বাংলাদেশে বর্তমানে আমার মনে হয় বাংলাদেশে 20 কোটি লোক বর্তমানে 16 বছরে যে অবস্থানে ছিল, তো বিগত দিনে সম্ভবত ভালো আছে, এটা আমার ধারণা আর কি। তো ভালো আছে এই জন্যই, তো আমার হয়তোবা যদি ভুল হইতে পারে, মিথ্যা যে কথাটা বা সত্য, এটা এই দুটো মিলেই তো যে কোনো জিনিস হইতেই পারে। তবে আমার ধারণা যেটা, সেটা আমি বিগত আমার লাইফে আমার যখন হয় মানে এই রাজনীতি, সমাজ ব্যবস্থা, আইন ব্যবস্থা বা একটা লাইফ, যে মানুষের একটা চলার অবস্থা, যখন থেকে আমি এগুলি আমার মাথায় ঢোকে বুঝি, তখন থেকে আমার জানা মতে যে এখন বর্তমানে ডক্টর ইউনূস যেগুলি মেসেজ দিচ্ছে বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের মানুষকে, এতে আমি আর কখনো এগুলি শুনি নাই বা আমার কানে শুনছি না। তো এখানে আর একটা জিনিস শুনতেছি, সেটা হচ্ছে যে তারা দর্শকদের উদ্দেশ্যেই বলছি, সেটা হচ্ছে যে তারা একটা জিনিস বলছে, নির্বাচন সংস্কার এবং আইন প্রতিষ্ঠা বা সংবিধান পরিবর্তন, এগুলি হয়তো আমার এতটুকু ধারণা নেই। তো তারপরেও যতটুকু আমি বুঝি, তো এখন অনলাইন সিস্টেম বাংলাদেশে চলতেছে। আপনি একটা কিছু করবেন, সেটা সকালবেলা ভাইরাল হয়ে যাবে। এটা 24 ঘন্টা আমাদের বাংলাদেশের সিস্টেম যেটা। তো এখানে আমি তো অনলাইন চালাই, আমি দেখি। তো আমি একটা জিনিস বলবো, আমার কাছে, আমি তো কোনো দল করি না ভাই, যদি কারো গায়ে লাগে কথাটা আমাকে ক্ষমা করবেন। তো যেটা শুনতেছে, আমি জানি না কোন দল থেকে বলতেছে, কোন হয়তোবা সুশীল সমাজ থেকে বলতেছে, কীভাবে কোথা থেকে বলতেছে সেটাও আমি বলতে পারবো না। আমি অনলাইনে যেটা জানতে পারছি বা লোক সমাজে, লোক মুখে যেটা শুনতে পারছি, সেটা হচ্ছে যে নির্বাচন 1 মাসের মধ্যেই দেওয়া সম্ভব। এটা কি করে সম্ভব ভাই? 1 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, এটা কি করে সম্ভব? এবং আমাদের সর্বদলীয় এখন বর্তমানে ক্ষমতা সম্পন্ন যে ব্যক্তিটা আছে, ইউনূস স্যারের কথা বলতেছি, উনি বলছে যে ডিসেম্বরের মধ্যে অথবা জুনের মধ্যে নির্বাচন দিবে। এখানে আমার মাথায় একটা জিনিস কাজ করে না, সেটা হলো, যেমন আমি পারিবারিক ব্যাপারে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি যদি একটা মামলা করি কারো বিরুদ্ধে, থানায় জিডি করি বা মামলা করি, যদি ফৌজদারিভাবেই করি, ফৌজদারি আদালতেই করি, তো এই মামলাটা আমার সাক্ষী, হাজিরা বা এটা তদন্ত, এগুলি আপনার শেষ করতে প্রায় বেশ কিছুদিন লাগে যায় আর কি। যেমন আমাদের একটা জমির মামলা 2, 4, 5, 10 বছর চলে যায়। একটা মার্ডার কেসের মামলা, একটা ফাঁসি হইতে হইতে মিনিমাম 1-2 বছর লাগে। হ্যাঁ, একটা জেল হইতে এরকম একটা একটা সিস্টেম তো আছে ভাই। তো এখানে ইউনূস স্যার কীভাবে 1 মাসের মধ্যে এই 1700 লোক জুলাই অভ্যুত্থানে যে মারা গেছে, এই 1700 লোকের যে যারা মারছে, মানে যাদের রাইফেলের গুলিতে মরুক, অথবা আপনার পিটেনি খায়া মরুক,
অথবা দেশের জন্য মরুক, যেভাবে মরুক, এটা তো তাদেরকে, এইটা তদন্তর ব্যাপার আছে, মামলার ব্যাপার আছে, এটা আসামি কোথায় আছে, সব আসামি তো নাই ভাই। তাহলে এটা কি করে সম্ভব? উনি কথাটা দিল, ডান। হয়তো বা উনি একটা চাপে পড়ে দিচ্ছে বা একটা সান্ত্বনা দিতে পারে, স্বাভাবিক। উনিও আশাবাদী যে যত তাড়াতাড়ি, উনি তো আমার মনে হয় যেটা, উনি দেশ শাসন করবে না, উনি যে একটা সরকার পদে থাকবে থাকবে না, এটা আমার ধারণা। হয়তো বা আমি যদি ওনার সামনাসামনি থাকতাম, আমি চ্যালেঞ্জ করতাম এই কথাটা, ডক্টর ইউনূস স্যার উনি কখনোই, আমি বাংলাদেশের 20 কোটি লোকের সাথে চ্যালেঞ্জ করব, অথবা যতগুলো দল আছে সবার সাথে চ্যালেঞ্জ করব, ডক্টর ইউনূস স্যার কখনো সে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেবে না, ব্যক্তিগতভাবে না। দিস ইজ ফাইনাল। আমি এটা চ্যালেঞ্জ করব। আমি একটা সাধারণ জনগণ, আমি এই কথাটা বিশ্বাস করি। কিন্তু এই যে যে দলগুলো বলতেছে যে 1 মাসে 2 মাসে সংস্কার করা সম্ভব, কি সংস্কার করবে? তবে আমি বলবো এখানে একটা, সে মনে করেন আমরা, আমাদের শত্রুপক্ষ আছে, মিত্রপক্ষ আছে, আছে, উভয় পক্ষই আছে। তো এখন দেখেন বিগত 17 বৎসর বাংলাদেশের অবস্থান কি ছিল। তো এই দুর্দশা অবস্থার মধ্যে, এই ক্লান্তিকর অবস্থার মধ্যে যারা ছিল, যারা রাজত্ব করছে, যারা এই অর্থ লুটপাট বলেন, যাই বলেন আপনি, যারা দোষী ছিল, যারা অপরাধী ছিল, আপনি কি বাংলাদেশের কোনো একজন ব্যক্তি বা কোনো দল বা কেউ কি বলতে পারবে আমাকে স্পষ্ট করে যে তারা সংখ্যাগরিষ্ঠ কম? নো, তারা সংখ্যাগরিষ্ঠ কম না, কিন্তু তারা, এটা একটা টেকটিক, একটা টেকটিক বলতে কি মানে, একটা আছে না যে 10 দিন চোরের 1 দিন গৃহস্থর, একটা কথা আছে না ভাই? তো তদ্রূপ তাদেরও একটা, আমি যদি করি, অপরাধ করি, এটা প্রাচিত্য হবে। তো হয়তো বা যে কোনো কারণে যাই হোক একটা কিছু হয়েছে, কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠ অনেক। তো বাংলাদেশে যদি কোনো দল, এখন বর্তমান সিচুয়েশনটা বলি, কথায় কথা আসে, সে কথাটা হচ্ছে যে বাংলাদেশে যদি কোনো দল এককভাবে ডক্টর ইউনূস স্যার বাদে যদি কোনো দলের একটা দলকে, যেমন ধরেন জামাতে ইসলাম, জাতীয় পার্টি বলেন বা বিএনপি বলেন, যে দলেই বলেন না কেন, এই দলকে বলা হলো যে আমরা তো সমস্ত দুর্নীতি বাংলাদেশ থেকে তাড়িয়ে দিলাম, এতে তো বিস্তার আছে, অবশ্যই আছে, সেই দিকে যাচ্ছি না আমি, এটা পরের ভিডিওতে বলবো। তো এখন এই দল, ডক্টর ইউনূস স্যার যদি এই দায়িত্বটা না নিত, এই দল কি পারত? এটা কি কারো বিশ্বাস হয়? কেউ কি আমাকে এটা ইনিশিয়াল দিতে পারবেন, এগ্রিমেন্ট করতে পারবেন? আমি ভাই, আমার হয়তো ভাগ্যে হবে কি না, আমি আবেগের বশতে কথাটা বলতেছি। আমি কালকে যাব, ইউনূস স্যারের সাথে দেখা করব, স্যার আপনি এই দলকে ক্ষমতাটা হস্তান্তর করেন। ভাই দেখেন, এখন ডক্টর ইউনূস স্যার হোক বা সার্জিস ভাই হোক বা নাহিদ ভাই হোক, যাই হোক, তারা এখন সিনিয়র আছে, যাই হোক, আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করতেছে বর্তমান সিচুয়েশনে। তো এখন তারা যদি না থাকতো, কোনো দলকে দেওয়া হয়তো, ভাই সব দলের সাপোর্ট বাংলাদেশ পাইতো না। এখন কিন্তু বাংলাদেশ চ্যাপ্টারটাই কিন্তু সম্পূর্ণটাই আলাদা ভাই। আপনি বিষয়টাকে একবার ভেবে দেখেছেন যে যদি কোনো দল এককভাবে কোনো দলের বিরুদ্ধে, ডক্টর ইউনূস স্যার বলেন বিএনপি জামাতের বিরুদ্ধে লাগছে, জামাত বিএনপির বিরুদ্ধে লাগছে, সে কিন্তু টিকতে পারবে না ভাই। কেন পারবে না? আপনি একটা দুর্নীতি করতে যাবেন, এই বাংলাদেশে
সমস্ত দলের সেখানে একটা দৃষ্টি থাকবে। বৈষম্য বিরোধী আন্দোলনের জনগণ থাকবে, ছাত্র জনগণ থাকবে, ডক্টর ইউনূস স্যারের সমর্থন থাকবে, ধরেন জামাত লাগছে, বিএনপির সমর্থন থাকবে তার বিরুদ্ধে। আপনার আমেরিকাতেও প্রশ্নই নাই, যেহেতু কিছুদিন আগে তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে যে নিষেধ করছে। তো যাই হোক, সেটা কী অবস্থা সেটা আমি ওদিকে যাচ্ছি না। তো তার বিরুদ্ধে যে শিবির যেই বলেন ভাই, সাধারণ লোকও থাকবে, কিন্তু যখন একটা দলের এককভাবে নির্বাচন করে বলেন বা যেভাবেই বলেন, একটা দলের এগেনস্টে যখন এই বাংলাদেশটা চলে যাবে, তখন কোনো দলের সাপোর্ট থাকবে না। ইভেন যারা শত্রু ছিল, আমাদের বাংলাদেশে ক্ষতি করার চেষ্টা করছিল, তাদের যে সংখ্যাগরিষ্ঠ আছে, তারা আজকে আপনি নির্বাচনে ঘোষণা দেন যে কোনো দল পাশ করছে, সেই দলের বিরুদ্ধে কালকে থেকে আন্দোলন শুরু হয়ে যাব, এটা লেখি নেন। আমি এটা চ্যালেঞ্জ করব এই বাংলাদেশের মধ্যে। ভাই আমি এটা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কথাটা বলছি। বাকিটা সমস্ত দলের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, সমস্ত নেতাকর্মীদের ইউনূস স্যারের প্রতি, আমাদের যে বর্তমান উপদেষ্টা স্যাররা আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকলো, এই দৃষ্টি লক্ষ্য করে ভাই দেশটা দিকে একটু লক্ষ্য রাখেন, আমাদের দিকে লক্ষ্য রাখেন। এখানে আমি রংপুর থেকে শুরু করে চট্টগ্রাম, সিলেট পর্যন্ত বিগত 23 বৎসর আমার লাইফটা শেষ করছি ভাই। কোথায় কোন লোক আছে, কিভাবে তারা কে কীভাবে রাজনীতি করতেছে, কি করতেছে, আমি সাধারণ জনগণ, আমি কোনো পার্টির রাজনীতি বুঝি না, রাজনীতি করি না। তো আমি এইটুকুই বলবো সবার কাছে, আমি যদি আমার কোনো কথা থাকে নেক্সট ভিডিওতে বলবো, কিন্তু এখন আমার একটাই কথা অনুরোধ থাকবে সবার প্রতি, এই জিনিসটা খেয়াল রাখবেন যে যদি কোনো দল, কোনো সরকার এককভাবে নির্বাচিত হয়ে সংস্কার না করে, যেমন ধরেন আইন, ধরেন গণহত্যার বিচার, ধরেন অন্যায়ের বিচার, চাঁদাবাজির বিচার, সব কিছু এগুলি সংস্কার না করে তারপরে আসেন না নির্বাচনের সংস্কার, যাতে রাতের ভোট দিনে না হয়, দিনের ভোট রাতে না হয়। হ্যাঁ, এগুলি করেন ভাই, দেখেন, তারপরে আসেন না, সবাই সামনে থাকেন, যে ভালো করবে বাংলাদেশের জনগণ তাকেই বেছে নেবে। এত টেনশন কেন ভাই? কালকে নির্বাচন দিতে হবে, কি মামুর বাড়ি পাইছেন কি ভাই? এনসিপি কবে একটা দল গঠন করতে কতদিন লাগে? এটা আমরা যারা আমাদের সিনিয়র আছেন, বয়োজ্যেষ্ঠ আছেন, হ্যাঁ, তারা তো জানেই যে একটা দল গঠন করতে কতদিন লাগে ভাই। 6-7 মাসে একটা দল এই 20 কোটি লোকের মন জয় করে ফেলবো, কি বলেন ভাই? যাক না ভাই, আপনি দেখেন না যে একজন আমার চেয়ারে বসে আমার বাংলাদেশের কি করতেছে, আপনি পিছনে দাঁড়ান না ভাই, পিছনে দাঁড়ান কেন? আমাদের ইসলামিক ইতিহাসে আসেন না ভাই? আমাদের হযরত মুহাম্মদ মুসা নবী, উনি আল্লাহর কাছে আবেদন করছিল যে আমি এই পৃথিবী পরিচালনা করব। কি আল্লাহ কি তাকে স্যাক্রিফাইস করছিল ভাই? হ্যাঁ, আমি শুনছি, আমি এত মানে ইসলামিক সম্পর্কে ধারণা কম। আমাদের সৃষ্টিকর্তা যদি এটা করতে পারে, আপনারা দাঁড়ান না ভাই, এটা কি করেন আপনারা কি চাচ্ছেন কালকে আবার বাংলাদেশে লাগুক? পারবেন না ভাই। ঠিক আছে, আমি এই পর্যন্ত আমার কথা আজকে, যাই আরও আমার অনেক কথা আছে, মনের আবেগ আছে, হয়তোবা সময় সাপেক্ষে বলতে পারবো না, মানে নেক্সট ভিডিওতে বলার জন্য আশা আছে বা আবেগ আছে। তো ভাই আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন,
কারো পক্ষে যা থাকে আমি সবার কাছে অনুরোধ করে বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার সবার প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।